ওয়েলকাম টু কে লার্নিং ক্যাম্পাস। আমি সাবির স্যার তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের ভারতের ভূপ্রকৃতি যেই পাঠটা রয়েছে তার উপ একক উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপ অঞ্চল সম্পর্কে আমরা আজকে পড়ব। উপকূলীয় সমভূমি অঞ্চল দেখতে পাচ্ছ আশা করি। এই যে এখানে রয়েছে পশ্চিম ঘাট পর্বতমালা, এদিকে রয়েছে পূর্ব ঘাট পর্বতমালা। এই পশ্চিম ঘাট পর্বতমালা আর এইদিকে রয়েছে যে জলভাগটা তার নাম হচ্ছে কি আরব সাগর। আরব সাগর পশ্চিম ঘাট পর্বতমালার মাঝের যে সংকীর্ণ ভূখণ্ড সেটা হচ্ছে উপকূলীয় অঞ্চল। এমনকি পূর্ব দিকে রয়েছে পূর্ব ঘাট পর্বতমালা এবং বঙ্গোপসাগরের মাঝের যে অংশটুকু রয়েছে সেই উপকূলীয় অঞ্চলটুকু হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি। ভারতবর্ষের এই উপকূলীয় সমভূমিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি আর একটা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি। এই উপকূলীয় সমভূমি কেমন করে সৃষ্টি হলো একটুখানি আমাদেরকে বলেন, তাই তো? বলছে এই উপকূলীয় সমভূমি অঞ্চল সৃষ্টি হয়েছে আরব সাগর থেকে আগত সমুদ্র তরঙ্গের আঘাত, এমনকি বঙ্গোপসাগর থেকে আগত এই সমুদ্রের আঘাত, সমুদ্রের সঞ্চয় কার্য, এছাড়াও এই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে বেশ কয়েকটি নদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। এই বেশ কয়েকটি নদীর সঞ্চয় কার্যের দ্বারা এই উপকূলীয় সমভূমি অঞ্চলের সৃষ্টি হয়েছে। এই উপকূলীয় সমভূমির মোট দৈর্ঘ্য 6100 কিলোমিটার। বিভিন্ন বইয়ে তোমরা পাবে যে 5200 কিলোমিটার, কোনো বইয়ে তোমরা পাবে, কিন্তু এনসিইআরটির সিলেবাস বলছে 6100 কিলোমিটার, প্রায় 6100 কিলোমিটার। কোনো বই আবার বলছে 6150 কিলোমিটার। তো আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিলাম প্রায় 6100 কিলোমিটার। প্রস্থ 60 থেকে 100 কিলোমিটার চওড়া, মানে প্রায় পুরো উপকূলীয় সমভূমিটা প্রায় 60 থেকে 100 কিলোমিটার হচ্ছে কি চওড়া। কোথায় অবস্থিত? উপদ্বীপীয় মালভূমি এবং পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগরের মাঝের যে অংশটুকু সেইটুকুই হচ্ছে ভারতের এই উপকূলীয় সমভূমি অঞ্চল। কেমন করে সৃষ্টি হয়েছে? পশ্চিম উপকূলীয় সমভূমি প্রধানত ভূ অবনমন, সমুদ্র তরঙ্গের কাজের দ্বারা সৃষ্টি হয়েছে। ভূ অবনমন কি? ভূ আন্দোলনজনিত কারণে কোন একটি অঞ্চল কী হয়ে যেতে পারে, নিচের দিকে বসে যেতে পারে বা ওপরের দিকে উঠে যেতে পারে। তো যখন নিচের দিকে বসে যায় তখন সেটাকে বলা হচ্ছে ভূ অবনমন। এমনকি পূর্ব উপকূলীয় সমভূমি মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরীর মতো বেশ কয়েকটি বড় নদীগুলির পলি সঞ্চয়ের দ্বারা এবং সমুদ্র তরঙ্গের প্রভাবে সৃষ্টি হয়েছে এই উপকূলীয় সমভূমি অঞ্চল। এই উপকূলীয় সমভূমি অঞ্চলকে আবার ভাগ করা হয়, উপকূলীয় সমভূমি অঞ্চলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি, একটা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি। পশ্চিম উপকূলীয়র মধ্যে রয়েছে গুজরাট, কোঙ্কণ, কর্ণাটক, মালাবার। পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে রয়েছে ওড়িশা, অন্ধ্র উপকূল, করমণ্ডল উপকূল, এই সমস্ত উপকূলগুলো রয়েছে। আমরা প্রথমে পড়ব এই পাঠটুকু, অর্থাৎ এই যে এখানে কচ্ছ থেকে শুরু করে এখানে কন্যাকুমারিকা পর্যন্ত, গুজরাটের কচ্ছ থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত এই উপকূলটাকে বলা হচ্ছে পশ্চিম উপকূল, যা পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম দিকে এবং আরব সাগরের পূর্ব দিকে। তার মানে এই পশ্চিম ঘাট পর্বতমালা এবং আরব সাগরের মাঝের যেই সংকীর্ণ ভূখণ্ড এটাকেই বলা হচ্ছে কি পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল। এই পশ্চিম উপকূলীয়
সমভূমির দৈর্ঘ্য প্রায় প্রায় পশ্চিম উপকূলীয় সমভূমির দৈর্ঘ্য প্রায় 3100 কিলোমিটার। যা গুজরাট, মুম্বাই এবং এই পশ্চিম উপকূল সৃষ্টি তৈরি হয়েছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, এই বেশ কয়েকটি রাজ্য নিয়ে গঠিত হয়েছে পশ্চিম উপকূল। পশ্চিম উপকূলের দৈর্ঘ্য প্রায় 3100 কিলোমিটার। প্রায় 3100 কিলোমিটার হচ্ছে এই পশ্চিম উপকূলের দৈর্ঘ্য, যা গুজরাট উপকূল, কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল ও মালাবার উপকূলে বিভক্ত। প্রথম যে ভাগটা দেওয়া আছে গুজরাট উপকূল, যা গুজরাট রাজ্যে অবস্থিত, এবং এই অংশটুকু হচ্ছে সবথেকে প্রশস্ততম হচ্ছে এই গুজরাট উপকূল। এই যে সমগ্র গুজরাট রাজ্যের এই অংশটুকু নিয়ে গঠিত হয়েছে গুজরাট উপকূল। এইদিকে রয়েছে কচ্ছ বলে একটি জায়গা, সেখান থেকে এদিকে প্রায় মুম্বাই পর্যন্ত বিস্তৃত রয়েছে এই গুজরাট উপকূল। এই গুজরাট উপকূলে বেশ কয়েকটি ভূমিরূপ আমরা দেখব, যেমন হচ্ছে কচ্ছের রণ। এই যে এই অংশটুকু দেখতে পাচ্ছ তোমরা, এখানে দেখতে পাওয়া যায় কচ্ছের রণ। এই অংশটা হচ্ছে নিচু, অর্থাৎ নিচু হওয়ার জন্য বর্ষাকালে জল কি করে সেই অঞ্চলটাতে প্রবেশ করে সেখানে কি হয়, লবণাক্ত জলাভূমি সৃষ্টি করেছে, যাকে কি বলা হচ্ছে কচ্ছের রণ বলা হয়। কি বলা হচ্ছে এটাকে? কচ্ছের রণ। রণ শব্দের অর্থ হচ্ছে জলাভূমি বা লবণাক্ত জলাভূমি। এই অঞ্চলটাতে কিন্তু কি হয়, প্রচুর পরিমাণে লবণ উৎপাদন হয়। ভারতবর্ষে যতটা লবণ উৎপন্ন হয় তার 80% লবণ কিন্তু এই কচ্ছের রণ থেকে কিন্তু উৎপন্ন হয়। আমরা ধানের জমি দেখেছি, ধানের জমি পুল লাগানোর আগে যেমন কাদা করা থাকে না, ঠিক তেমনই সমতল করা রয়েছে, আর সেখান থেকেই প্রচুর পরিমাণে কি হচ্ছে, লবণ উৎপন্ন হচ্ছে। এই কচ্ছের রণকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বৃহৎ কচ্ছরণ, একটা হচ্ছে ক্ষুদ্র কচ্ছরণ। এই অংশটুকু হচ্ছে বৃহৎ কচ্ছরণ, হ্যাঁ, যা কি রয়েছে পূর্ব দিকে রয়েছে, আর এইটুকু হচ্ছে কি ক্ষুদ্র কচ্ছরণ। ঠিক আছে, এটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ, এই অংশটুকু হচ্ছে কাথিয়াবাড় উপদ্বীপ। তার মানে আমরা বুঝতে পারলাম এই গুজরাট উপকূলটাতে কি হচ্ছে, লবণাক্ত জল প্রবেশ করে। এই অঞ্চলটা কচ্ছ থেকে শুরু করে কত দূর পর্যন্ত বিস্তৃত, মুম্বাই পর্যন্ত বিস্তৃত হচ্ছে কি এই কচ্ছ উপকূল। ঠিক আছে, গুজরাট উপকূল। এরপরে আমরা যেই ভাগটা পড়ব সেটা হচ্ছে কোঙ্কণ উপকূল। স্যার, গুজরাট উপকূলের নাম গুজরাট উপকূল হলো, মহারাষ্ট্রের উপকূলের নাম মহারাষ্ট্র উপকূল দিলে কি সমস্যা ছিল? কোঙ্কণ শব্দটার অর্থ হচ্ছে ভাঙা বা খাঁজ কাটা। কি বললাম? ভাঙা বা খাঁজ কাটা। যেহেতু এই অঞ্চলটাতে কি হচ্ছে, বারবার কি হচ্ছে, এই অঞ্চলটাতে সমুদ্র তরঙ্গের ক্ষয়ের দ্বারা এই উপকূলটা হচ্ছে কি খাঁজ কাটা বা ভগ্ন প্রকৃতির, তাই এটার নাম দেওয়া হয়েছে কোঙ্কণ উপকূল। এই কোঙ্কণ উপকূলে রয়েছে বিখ্যাত বন্দর, যার নাম হচ্ছে মুম্বাই বন্দর। কি বন্দর? মুম্বাই বন্দর। এছাড়াও উচ্চ প্রযুক্তি নির্ভর একটি বন্দর, যার নাম হচ্ছে নভোসেবা বন্দর, এটাও কিন্তু এই কোঙ্কণ উপকূলেই অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় 500 কিলোমিটার। কত কিলোমিটার? 500 কিলোমিটার। কিন্তু চওড়া সব থেকে কম হচ্ছে এই পশ্চিম উপকূল। পশ্চিম উপকূল মাত্র 20 থেকে 80 কিলোমিটার চওড়া। 20 থেকে 80 কিলোমিটার চওড়া। চওড়াটা কিন্তু খুবই কম। তার মানে আমরা বুঝতে পারলাম এই কোঙ্কণ উপকূল, এখানে মুম্বাই বন্দর রয়েছে 500 কিলোমিটার লম্বায়। ঠিক আছে, চওড়াই হচ্ছে কত? 20 থেকে 80 কিলোমিটার। এখানে রয়েছে নভোসেবা বন্দর, এগুলো সম্পর্কে আমরা জানি। ঠিক আছে,
তারপরের অংশটা যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কর্ণাটক উপকূল। এই যে কর্ণাটক উপকূল তোমরা দেখতে পাচ্ছ, এই উপকূলটা কর্ণাটক রাজ্য নিয়ে গঠিত হয়েছে। উত্তর দিকে রয়েছে গোয়া, কি রয়েছে? গোয়া। আর এদিকে রয়েছে নিউ ম্যাঙ্গালোর। গোয়া থেকে নিউ ম্যাঙ্গালোর পর্যন্ত বিস্তৃত এই উপকূলটার নাম হচ্ছে কর্ণাটক উপকূল। সমগ্র কর্ণাটক রাজ্যের উপর বিস্তৃত হওয়ার জন্য এর নাম হচ্ছে কর্ণাটক উপকূল। এই উপকূলে রয়েছে বিখ্যাত জলপ্রপাত যোগ জলপ্রপাত। কি জলপ্রপাত বললাম? যোগ জলপ্রপাত। এবং নিউ ম্যাঙ্গালোর একটি বন্দর রয়েছে। ঠিক আছে, এই নিউ ম্যাঙ্গালোর থেকে শুরু করে একেবারে এখানে রয়েছে দক্ষিণ দিকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত এই যে উপকূল, এই উপকূলটাকে বলা হচ্ছে মালাবার উপকূল। স্যার মালা কেন বলা হলো, কেন নাম দেওয়া হলো মালা? মালা শব্দের অর্থ হচ্ছে পর্বত। যখন বিদেশি বণিকরা যখন আসতেন ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে, এখানে একটা বন্দর রয়েছে যার নাম হচ্ছে কোচি বন্দর। কি বন্দর? কোচি বন্দর। সারা জীবনে কিন্তু কোচি থাকে, কোনোদিনও বুড়ি হয়নি। ঠিক আছে, এই কোচি বন্দরকে বলা হয় আরব সাগরের রানী বলা হয়। কি বলা হচ্ছে? আরব সাগরের রানী। এই বন্দরের মারফত বা এই বন্দর দিয়ে আরব সাগরে সব থেকে বেশি ব্যবসা বাণিজ্য চালায়, যার জন্য এই কোচিকে বলা হয়, কি বলা হয়? আরব সাগরের রানী বলা হয়। এই মালাবার উপকূলকে যখনই বণিকরা, বিদেশি বণিকরা যখন আসতেন, তখন এই সংকীর্ণ ভূভাগটাতে কি হতো? এসে দেখতে পেতেন চারিদিক শুধুমাত্র পর্বত দিয়ে ঘেরা। চারিদিক কি দিয়ে ঘেরা? পর্বত দিয়ে ঘেরা, যার জন্য তারা নাম দিয়েছে মালাবার। কি দিয়েছে? মালাবার। মালা মানে হচ্ছে কি? পর্বত, এবং বার মানে হচ্ছে কি? ঘেরা। যেহেতু চারিদিক পর্বত দিয়ে ঘেরা, তাই এই উপকূলটার নাম দিয়েছে মালাবার উপকূল, যার দৈর্ঘ্য প্রায় 500 কিলোমিটার। আর কর্ণাটক উপকূলের দৈর্ঘ্য প্রায় 225 কিলোমিটার। ঠিক আছে, এই মালাবার উপকূল সম্পর্কিত 2 মার্কের কিছু কোশ্চেন দেয়। যেমন দেয় একবার যে কয়াল কি? কয়াল কি? এই কেরালার মালাবার উপকূল ভূ আন্দোলনজনিত কারণে বারবার উত্থিত হয়েছে, বারবার নিমজ্জিত হয়েছে। এই বারবার উত্থিত এবং নিমজ্জিত হওয়ার কারণে এই অঞ্চলটাতে কি হয়েছে? আবদ্ধ জলাশয় সৃষ্টি হয়েছে। এই আবদ্ধ জলাশয়টাকে বলা হয়, স্থানীয় ভাষায় বলা হয়, কি বলা হয়? না তো বলা হচ্ছে কয়াল। কি বলা হচ্ছে? কয়াল। এখানে দেখতে পাওয়া যায় ভেম্বানাদ, পারাভুর। ঠিক আছে, এগুলো দেখতে পাওয়া যায় কয়াল। ঠিক আছে, তো কয়াল কি? কেরালার মালাবার উপকূলে বারবার উত্থান এবং নিমজ্জনের কারণে কি হচ্ছে? সেখানে আবদ্ধ জলাশয়ের সৃষ্টি হয়েছে, যাকে স্থানীয় ভাষায় বলা হয়, কি বলা হচ্ছে? কয়াল। এই কেরালার মালাবার উপকূলে আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেরিস বা থেরিস। টেরিস বা থেরিস। এই কেরালার মালাবার উপকূলে কি হয়? চলমান বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। বালিয়াড়ি কাকে বলে? যখন উপকূল অঞ্চলে বা মরু অঞ্চলে কি হয়? তার বায়ু প্রবাহের দ্বারা, বায়ুর দ্বারা বালিরাশি এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে গিয়ে জমা হয়ে যে কি বলছে, ওই এক জায়গায় জমা হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে বলা হয় বালিয়াড়ি। এই কেরালার মালাবার উপকূলে চলমান বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, যাকে স্থানীয় ভাষায় বলা হয় টেরিস। কি বলা হয়? টেরিস বা থেরিস। কি বলা হয়? টেরিস বা থেরিস। তো এই মালাবার উপকূলের দৈর্ঘ্য কত বললাম? 500 কিলোমিটার। মালাবারের নাম মালাবার কেন হলো? পর্বত দিয়ে ঘেরা, যার জন্য এর নাম কি হলো? মালাবার। কর্ণাটকের উপকূলের নাম কর্ণাটক, এটা তো আমরা জানি। তারপর হচ্ছে কোঙ্কণ উপকূলের নাম কোঙ্কণ কেন হলো? তার কারণ ভাঙা বা খাঁজ কাটা, যার জন্যে। ঠিক আছে, তো এই হলো পশ্চিম উপকূল, যা সংকীর্ণ প্রকৃতির, 20 থেকে 80 কিলোমিটার লম্বায়, প্রায় 3100 কিলোমিটার হচ্ছে এই পশ্চিম উপকূল। এই পশ্চিম উপকূল প্রধানত সৃষ্টি হয়েছে সমুদ্রের তরঙ্গের ক্ষয় কার্যের দ্বারা। কিসের দ্বারা সৃষ্টি হয়েছে? সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের দ্বারা সৃষ্টি হয়েছে এই পশ্চিম উপকূল। পশ্চিম উপকূল সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার আশা করি। বলো, রেসপন্স করো। কয়াল পড়িয়ে দিয়েছি, দেখো টেরিস বা থেরিসও পড়িয়ে দিয়েছি, তোমরা শেষে পড়ে নিবে। হ্যাঁ, তারপর হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি। কি সমভূমি? পূর্ব উপকূলীয় সমভূমি। এই পূর্ব উপকূলীয় সমভূমি যা প্রায় কত কিলোমিটার?
দৈর্ঘ্যে প্রায় 2700 কিলোমিটার, প্রায় 2700 কিলোমিটার হচ্ছে এই পূর্ব উপকূলীয় সমভূমি। এই পূর্ব উপকূলীয় সমভূমি কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? বলছে এইদিকে রয়েছে কন্যাকুমারিকা, এই কন্যাকুমারিকা থেকে আপ টু একেবারে এখানে রয়েছে একটা নদী, সুবর্ণরেখা নদী। নদীটার নাম কি বললাম? সুবর্ণরেখা নদী। এই কন্যাকুমারিকা থেকে সুবর্ণরেখা পর্যন্ত বিস্তৃত যেই সমভূমি সেটাকে বলা হচ্ছে কি পূর্ব উপকূলীয় সমভূমি, যা পশ্চিম দিকে পূর্বঘাট পর্বতমালা, পূর্বে বঙ্গোপসাগর, তার মাঝেই রয়েছে যে চ্যাপ্টা সমভূমি, অর্থাৎ পশ্চিম উপকূলের তুলনায় পূর্ব উপকূলীয় সমভূমি হচ্ছে কি বেশি চওড়া প্রকৃতির, প্রায় 80 থেকে 120 কিলোমিটার চওড়া। তার মানে চওড়াটা বেশি এখানে। আর দৈর্ঘ্যটা বললাম কতটা? প্রায় 2700 কিলোমিটার। কত কিলোমিটার? 2700 কিলোমিটার হচ্ছে এই পূর্ব উপকূলীয় সমভূমি। এই পূর্ব উপকূলীয় সমভূমির ভাগগুলো আমরা দক্ষিণ থেকে উত্তর দিকে আস্তে আস্তে যাব, ঠিক আছে? প্রথম দিকে দক্ষিণ দিকে যেই প্রথম ভাগটা পড়ব সেটার নাম হচ্ছে করমণ্ডল উপকূল। কি মণ্ডল উপকূল? করমণ্ডল। স্যার নামটা করমণ্ডল কেন হলো? তার কারণ সেই সময়ে এই অঞ্চলটাতে আমরা ইতিহাসের পাতায় পড়েছি যে চোল সাম্রাজ্যের বিস্তার ছিল এই অঞ্চলটাতে। তামিলনাড়ুতে কি ছিল? চোল সাম্রাজ্যের কি ছিল? বিস্তার ছিল। তাই সেই চোলামণ্ডল থেকে বর্তমানে নাম এসছে করমণ্ডল উপকূল। এই করমণ্ডল উপকূলে কি রয়েছে? উত্তরে এই যে হ্রদটা তার নাম হচ্ছে পুলিকট হ্রদ। এই পুলিকট হ্রদ থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত, কি বললাম? পুলিকট হ্রদ থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত এই উপকূলটাকে বলা হচ্ছে করমণ্ডল উপকূল। কি বলা হচ্ছে এটাকে? করমণ্ডল উপকূল। এই উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত দেখা দেয়। এখানে রয়েছে একটি বিখ্যাত নদী যার নাম হচ্ছে কাবেরী নদী। এই কাবেরী নদীর বদ্বীপ সংলগ্ন অঞ্চল, অর্থাৎ এই অংশটুকুতে প্রচুর পরিমাণে শস্য চাষ খুব ভালো হয়। তাই এই কাবেরী নদীর এই অংশটা বদ্বীপ সংলগ্ন অঞ্চল, যার নাম হচ্ছে থাঞ্জাভুর। এই থাঞ্জাভুরকে কি বলা হয়? দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। কি বলা হচ্ছে? দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। পুলিকট হ্রদ থেকে একেবারে এখানে রয়েছে একটি নদী যার নাম হচ্ছে রসিকুল্য নদী পর্যন্ত বিস্তৃত এই উপকূলটাকে বলা হচ্ছে অন্ধ্র উপকূল। কি বলা হচ্ছে এটাকে? অন্ধ্র উপকূল। আর এই অন্ধ্র উপকূলে রয়েছে দুটো নদী, একটার নাম হচ্ছে কি? একটা হচ্ছে গোদাবরী, একটা হচ্ছে কৃষ্ণা, একটা হচ্ছে গোদাবরী। কি হচ্ছে? কৃষ্ণা ও গোদাবরী দুটি নদীর সঞ্চয় কার্যের দ্বারা এই অন্ধ্র উপকূল সৃষ্টি হয়েছে এবং সব থেকে বেশি প্রশস্ততম এই অন্ধ্র উপকূল রসিকুল্য নদী থেকে সুবর্ণরেখা নদী পর্যন্ত বিস্তৃত এই উপকূলটাকে বলা হচ্ছে ওড়িশা উপকূল বলা হয়। কি বলা হচ্ছে এটাকে? ওড়িশা উপকূল বলা হয়। আর অন্ধ্র উপকূল আর ওড়িশা উপকূলকে একত্রে বলা হয় উত্তর সরকার উপকূল। স্যার উত্তর সরকার উপকূল কেন বলবো? এটা তো সব থেকে বেশি উত্তর দিকে আছে, আমাদের চোখে তো ধরা পড়ছে। দেখো যদি মাপি আমরা তাহলে এইটা তো সব থেকে বেশি উত্তর দিকে আছে স্যার। তাহলে এটাকে কেন বলছেন আপনি উত্তর সরকার উপকূল? তার কারণ দক্ষিণ ভারতে তখন যে আমাদের ভারতবর্ষে যে শাসন কাঠামো ছিল তার মধ্যে দক্ষিণ ভারতে সব থেকে শক্তিশালী ছিল কে ছিল? মাদ্রাজ ছিল। কে ছিল? মাদ্রাজ, চেন্নাই, বর্তমান নাম হচ্ছে চেন্নাই। এই চেন্নাইয়ের দক্ষিণ দিকে ছিল। দক্ষিণ ভারতের অঞ্চলগুলিকে প্রশাসনিক ভাগ অনুযায়ী তারা বলতো কতগুলো সরকার বা এলাকায় ভাগ করেছিল। কিসে? সরকার বা এলাকায় ভাগ করেছিল। তাই সেই ব্রিটিশ সাম্রাজ্য থেকেই বর্তমানে এই অঞ্চলটাকে বলা হচ্ছে কি উত্তর সরকার উপকূল। তার কারণ উত্তর এই কারণে বলা হচ্ছে মাদ্রাজের উত্তর দিকে অবস্থিত। কার উত্তর দিকে অবস্থিত? মাদ্রাজের উত্তর দিকে অবস্থিত, যার জন্য এটার নাম হচ্ছে কি উত্তর সরকার উপকূল। অর্থাৎ ব্রিটিশ সরকাররা এই অঞ্চলটাকে দক্ষিণ ভারত থেকে পৃথক করার জন্য বা আলাদা করে রাখার জন্য নাম দিয়েছিলেন উত্তর সরকার উপকূল। এই উত্তর সরকার উপকূলের মধ্যে অন্ধ্র উপকূলে রয়েছে একটি হ্রদ যার নাম হচ্ছে
কোলেরু হ্রদ। কি হ্রদ? কোলেরু হ্রদ। একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে এই যে গোদাবরী এবং কৃষ্ণার মাঝে কোন নদী রয়েছে, সরি কোন হ্রদ রয়েছে? তো সেটা হচ্ছে কোলেরু হ্রদ। কি হ্রদ রয়েছে? কোলেরু হ্রদ। কোনোদিনও ভুলবে না, ক্লু দিয়ে দিচ্ছি, শোনো না। তো গোদাবরী এবং কৃষ্ণার মাঝেই যে হ্রদটা রয়েছে তার নাম হচ্ছে কোলেরু হ্রদ। তো কোলেরু কি করছে? না তো গোদাবরী আর কৃষ্ণার কোলে ঘুরে বেড়াচ্ছে। গোদাবরী আর কৃষ্ণার কি করছে? কোলে ঘুরে বেড়াচ্ছে। কে? কোলেরু হ্রদ। ঠিক আছে, তাই তাদের মাঝখানে রয়েছে কোলেরু হ্রদ। ঠিক আছে, ওড়িশা উপকূলে এখানে রয়েছে একটি হ্রদ, উপহ্রদ, যাকে বলা হচ্ছে চিল্কা হ্রদ, যা ভারতের বৃহত্তম উপহ্রদ তথা এশিয়ার বৃহত্তম লেগুন। এই চিল্কা হ্রদকে উপহ্রদ কেন বলা হচ্ছে? তার কারণ এর 3 দিক জল দ্বারা পরিবেষ্টিত। দেখো, 1 দিক, 2 দিক, 3 দিক, 3 দিক জল দ্বারা পরিবেষ্টিত, যার জন্য একে বলা হচ্ছে উপহ্রদ। কি বলা হচ্ছে এটাকে? উপহ্রদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে পশ্চিম উপকূল, এইটুকু হচ্ছে পশ্চিম উপকূল, এইটুকু হচ্ছে পূর্ব উপকূল। তার সম্পর্কে আমরা কি করলাম? জ্ঞান অর্জন করলাম বা জানলাম আর কি। হ্যাঁ, এই উপকূলীয় সমভূমির গুরুত্ব রয়েছে। কি গুরুত্ব রয়েছে? উপকূলীয় সমভূমিতে কি পাওয়া যায়? খনিজ সম্পদ পাওয়া যায়। কেরালার মালাবার উপকূলে পাওয়া যায় মোনাজাইট পাওয়া যায়। কি পাওয়া যায়? মোনাজাইট পাওয়া যায়। ঠিক আছে, কেরালার বালিতে মোনাজাইট পাওয়া যায়। দেখো, এই উপকূলীয় অঞ্চল কি হচ্ছে? বদ্বীপগুলি খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ ভাণ্ডার। আমরা পড়েছি বম্বে হাই, বম্বে হাই ক্লাস 9-এর বইয়ে খনিজ সম্পদ, সেটা কিন্তু কোন উপকূলে রয়েছে? সেটা রয়েছে কোঙ্কণ উপকূলে রয়েছে। হ্যাঁ, কৃষিকাজ ভালো হয়, সমতল প্রকৃতির প্রশস্ত জমি, যার জন্যে এই অঞ্চলটা যেহেতু নদীর সঞ্চয় কার্যের দ্বারা গঠিত, তাই এখানে কি হয়? ধান, তুলো, আর কি হয়? তৈলবীজ, আখ, শাকসবজি, নারকেল চাষ কিন্তু খুব ভালো হয়। দক্ষিণ ভারতে দেখবে কিন্তু নারকেলের কিন্তু বাগান প্রচুর আছে। হ্যাঁ, শিল্প, সমতল ভূপ্রকৃতি, বন্দর, স্থানীয় আমদানিকৃত কাঁচামালের জন্য এখানে বেশ পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র, ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, যা বিভিন্ন বন্দরগুলো গড়ে উঠেছে এবং শিল্পক্ষেত্রগুলি গড়ে উঠেছে। বন্দর, এখানে ভগ্ন হওয়ার জন্য কান্দালা, এই দেখো কান্দালাটা হচ্ছে একমাত্র শুল্কমুক্ত বন্দর। মানে এই বন্দরের মধ্য দিয়ে যদি কেউ ব্যবসা বাণিজ্য করতে যায় তাহলে তাকে কোনো প্রকার ট্যাক্স দিতে হয় না। ঠিক আছে, একমাত্র শুল্কমুক্ত বন্দর মুম্বাই, নভসেবা, মারমাগাঁও, নিউ ম্যাঙ্গালোর, কোচি, তুতিকোরিন, চেন্নাই, বিশাখাপত্তনম, ঠিক আছে, পারাদ্বীপ, এরকম 12টি মুখ্য বন্দর রয়েছে। ভারতবর্ষের ইন্টারন্যাশনাল বাণিজ্য আমরা যতটা করি তার 98% বাণিজ্য কিন্তু এই বন্দরের মাধ্যমেই সম্ভব হয় বা সম্পন্ন হয়। মাছ আহরণ, অগভীর মহিষপান জলাভূমিতে বাণিজ্যিক মাছ চাষ করা হয়। ঠিক আছে, এই মাছগুলোর জন্য কিন্তু এই উপকূলীয় অঞ্চল বিখ্যাত। পর্যটন, যেমন দেখো গোয়া, দীঘা, এগুলো কি হচ্ছে? পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এই হচ্ছে আমাদের উপকূলীয় সমভূমি অঞ্চল। এর পরের টুকু আছে যেই পার্টটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দ্বীপ অঞ্চল। ঠিক আছে, কি অঞ্চল এটা? দ্বীপ অঞ্চল। 22 মিনিট হয়েছে। দ্বীপ অঞ্চল, দ্বীপ অঞ্চল জাস্ট 10 মিনিট লাগবে। দ্বীপ অঞ্চল ভারতবর্ষের মূল ভূখণ্ডের বাইরের দিকে কিছু অঞ্চল রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে দ্বীপ অঞ্চল। এখানে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে কি না? এদিকে রয়েছে কি? লাক্ষা দ্বীপপুঞ্জ। এই দ্বীপগুলো সম্পর্কে আমরা পড়ব। এই দ্বীপটা কেমন করে সৃষ্টি হলো সেটা আমরা দেখিনি, তাই তো? আমরা দেখেছি যে হিমালয় পর্বতমালা এখানে ছিল, ছিল কি ছিল না? কি বলছে? এই হিমালয় পর্বতমালার কি হয়েছে? একেবারে নামচা বারোয়ার কাছে তীব্র বাঁক নিয়ে ইহা কি করেছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত কিন্তু প্রসারিত হয়েছে। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ওই হিমালয় পর্বতের শৃঙ্গের উপরে অবস্থান করছে দ্বীপপুঞ্জ রূপে, যার নাম দেওয়া হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আর এই লাক্ষাদ্বীপটা সৃষ্টি হয়েছে, এখানে রয়েছে কি বলতো? আরাবল্লী পর্বত।
এই আরাবল্লী পর্বতের একটি বিচ্ছিন্ন অংশ হলো এই লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ ওই আরাবল্লী পর্বতের একটা বিচ্ছিন্ন অংশ, তার উপরে সূক্ষ্ম সূক্ষ্ম প্রবাল নামক কীট সেখানে গিয়ে জমা হয়ে সৃষ্টি হয়েছে এই লাক্ষাদ্বীপ পুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় বঙ্গোপসাগরে 572টা দ্বীপ রয়েছে। কতটা দ্বীপ রয়েছে? 572টা দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয়েছে। 10 ডিগ্রি চ্যানেল দ্বারা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কি হয়েছে? পৃথক হয়েছে। এই কথা বলিও না বাবা। এই দেখো, আন্দামান এবং নিকোবরের মাঝে রয়েছে কি বলতো? 10 ডিগ্রি চ্যানেল। এই যেখানে দেখো 10 ডিগ্রি চ্যানেল, এইটুকু হচ্ছে আন্দামান আর নিচেরটুকু হচ্ছে কি? নিকোবর। এই আন্দামান আর নিকোবরের মাঝে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। কি রয়েছে? 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে। আর ডানকান প্যাসেজ দ্বারা সাউথ ও লিটিল আন্দামান বিচ্ছিন্ন। ডানকান প্যাসেজ দ্বারা, বাম কান বলেনি কিন্তু, কি বলেছে? ডান কান বলেছে, ডান কান। এই যে দেখো, ডান কান প্যাসেজ দ্বারা কি হয়েছে? ওপরেরটা হচ্ছে কি? সাউথ, সরি, লিটিল আন্দামান এবং সাউথ আন্দামান কি হয়েছে? পৃথক হয়েছে ডান কান প্যাসেজ দ্বারা। এই ডান কান প্যাসেজ দ্বারা কি হয়েছে? পৃথক হয়েছে। দেখো, হিমালয়ের দক্ষিণমুখী শাখার নিমজ্জিত পর্বতের চূড়াগুলিতে দ্বীপ অবস্থিত। এখানে রয়েছে আন্দামান, যার নাম দেওয়া হয়েছে শহীদ দ্বীপ। এখানে রয়েছে নর্থ, মিডিল, সাউথ, লিটিল আন্দামান দ্বীপপুঞ্জ। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি আগ্নেয়গিরির নাম হচ্ছে ব্যারেন, একটি জীবন্ত আগ্নেয়গিরি। কি হচ্ছে? একটি জীবন্ত আগ্নেয়গিরি। এবং নারকন্ডাম একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। নারকন্ডাম হচ্ছে কি? একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যেই পর্বতটা দেখা যায়, পর্বত শৃঙ্গ, তার নাম হচ্ছে স্যাডল পিক। এই স্যাডল পিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আমরা পড়লাম 10 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ পড়েছি, সর্বোচ্চ শৃঙ্গ পড়লাম। এখন পড়ব লাক্ষাদ্বীপপুঞ্জ। এই লাক্ষাদ্বীপপুঞ্জ যা আরব সাগরে সূক্ষ্ম সূক্ষ্ম প্রবাল কীট জমা হয়ে সৃষ্টি হয়েছে, এই লাক্ষাদ্বীপপুঞ্জ যা কেরালার উপকূল থেকে 200 থেকে 500 কিলোমিটার দূরে অবস্থিত, প্রায় 25টা ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। এই লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কাভারাত্তি। কি হচ্ছে? কাভারাত্তি। আরাবল্লী পর্বতের নিমজ্জিত ও সম্প্রসারিত অংশে প্রবাল কীট জমা হয়ে এই প্রবাল দ্বীপের সৃষ্টি হয়েছে। এখানে রয়েছে 3টি দ্বীপ, উত্তরে আমিনদিঘি, মধ্যে কান্ননর, দক্ষিণে মিনিকয়। এ হচ্ছে লাক্ষাদ্বীপপুঞ্জ। ঠিক আছে। এই যে এইটুকু হচ্ছে লাক্ষাদ্বীপপুঞ্জ। এখানে হচ্ছে লাক্ষাদ্বীপপুঞ্জ, সূক্ষ্ম সূক্ষ্ম লাক্ষা। এই যেখানে খুব সুন্দর করে দেওয়া আছে, দেখো, এই যেটা হচ্ছে আমিনদিঘি, দেখতে পাচ্ছ? কাভারাত্তি, দেখো, লাক্ষাদ্বীপ আইল্যান্ড। হ্যাঁ, দ্বীপ অঞ্চলের গুরুত্ব রয়েছে। দ্বীপ অঞ্চলের কি রয়েছে? গুরুত্ব। কি গুরুত্ব? এই অঞ্চল থেকে বনজ সম্পদ পাই, এখান থেকে আমরা মূল্যবান কাঠ, ঠিক আছে, এবং ভেষজ ঔষধ পাই, যা কাষ্ঠ শিল্পের থেকেও কিন্তু বিকাশ ঘটেছে। এছাড়াও এখানকার কৃষি কাজ করে মানুষ, যেমন মশলা চাষ করে, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, এলাচ প্রচুর পরিমাণে এই দ্বীপ অঞ্চলে চাষবাস করা হয়। মৎস্য চাষ, এখানে সমুদ্র থেকে বিপুল পরিমাণে মাছ ধরা ও মৎস্য আহরণ করা হয়। এছাড়াও এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গড়ে উঠেছে বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র, যার নাম হচ্ছে আন্দামান সেলুলার জেল। নাম শুনেছ? আন্দামান সেলুলার জেল। এই আন্দামান সেলুলার জেলের জন্য এমনকি এখানে দেখতে পাওয়া যায় একটি জাতি, জারোয়া উপজাতি, আন্দামানিজ উপজাতি। এ সমস্ত উপজাতিগুলো এখানে কি হচ্ছে?
তাদেরকে দেখার জন্য পর্যটকদের কিন্তু ভিড় উপচে পড়ে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা ভারতের নদ নদীতে যাব।